অপ্রিয় তুমি। পর্ব ৩। আফিয়া আফরোজাহি। কলেজের পাশের রাস্তায় ভিড় জমে গেছে। আশেপাশে প্রচুর মানুষের আনাগোনা। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সামনের দৃশ্য উপভোগ করছে। কেউ এগিয়ে যাচ্ছে না। তাদের উৎসুক মনোভাবে মনে হচ্ছে এখানে সিনেমার শুটিং চলছে আর তারা মন দিয়ে দেখছে সেই দৃশ্য। সবার মাঝে টান টান উত্তেজনা। হিরো ভিলেনকে ইচ্ছে মতো মারছে আর তারা দাঁড়িয়ে আছে তালি দেওয়ার জন্য। মেহরাব বেধড়কভাবে মারছে একটা ছেলেকে। উৎসা ভিড়ের এক কোণে চুপটি করে দাঁড়িয়ে আছে। তানজিলা ওকে আঁকড়ে ধরে রেখেছে। কান্না করতে করতে হেঁচকি উঠে গেছে বেচারির। এখনো একটু পর পর হেঁচকি উঠছে। ভয় কেঁপে কেঁপে উঠছে। তানজিলা উৎসাকে রেখে যেতেও পারছে না। মেহরাবকে কেউ থামাচ্ছে না। পরিস্থিতি নাগালের বাহিরে চলে যাচ্ছে। তানজিলা কি করবে কিছুই বুঝতে পারছে না। মেহরাব দিকবিদিক শূন্য হয়ে এক নাগারে মেরেই চলেছে। ছেলেটার অবস্থা বেশি ভালো না। নাক মুখ দিয়ে রক্ত ছুটে গেছে। ঠোঁটের পাশটা কেটে রক্ত বের হচ্ছে। ছেলেটার সাথে আরও দুটো ছেলে ছিল, তারা ভয়ে আগেই পালিয়েছে। তানজিলা উৎসাকে শান্ত করছে, এর মাঝেই তিয়াস এলো সেখানে। এসেই মেহরাবকে ধরে টানতে শুরু করলো। মেহরাব ওর কথাও শুনছে না। মেহরাব কি করছিস? ছাড় ওকে, বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে ইয়ার। ছাড়, তুই আমায় ছাড়, কুতোত্তার বাচ্চাকে আমি আজ মেরেই ফেলবো। ওর সাহস কত! ও আমার বউয়ের হিজাব ধরে টান দেয়, তাকে বাজে কথা শোনায়। ওর জিভ আমি টেনে ছিঁড়ে ফেলবো, তারপর রাস্তার কুকুরদের খাওয়াবো। উন্মাদের ন্যায় আচরণ করছে মেহরাব। তিয়াসের হাতের বাঁধন মুক্ত করে তেড়ে গিয়ে ছেলেটার হাতে পা দিয়ে পাড়া দিয়ে ধরল। সাইকোদের মতো করে বলে উঠল, কোন হাত দিয়ে তুই ওর ওড়না ধরেছিস? ডান হাত নাকি বা হাত? কোনটা? তাড়াতাড়ি বল, না হয় তোর দুটো হাতই আমি ভেঙ্গে গুঁড়ো গুঁড়ো করে দিব। হারামির বাচ্চা, বল। কথাগুলো শেষ করেই এক লাথি দিল। ছেলেটা গড়িয়ে যেয়ে পড়ল একটু দূরেই। আধমরা অবস্থা হয়ে গেছে। মেহরাবের রাগ তবুও কমেনি। তিয়াস ওকে টেনে এনে গাড়িতে বসালো। মেহরাব জোরে জোরে শ্বাস নিচ্ছে। কপালের রগ ফুলে উঠেছে, হাতের শিরা উপশিরা দৃশ্যমান রাগে ফোঁস করছে। ছেলেটাকে একেবারে জানে মারতে পারলে হয়তো শান্তি পেত। তিয়াস পানি এনে দিল। ধক ধক করে পানি খেয়ে আশেপাশে তাকালো। ঘটনার পরিপ্রেক্ষিতে উৎসার কথাও এতক্ষণ বেমালুম বলেই বসেছিল। চারপাশে তাকালো, প্রেয়সীর সন্ধানে লক্ষ্য করল উৎসা এক কোণে তানজিলার বুকে মুখ গুজে রয়েছে। কান্না করতে করতে মেয়েটা চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। এখনো খানিক পর পর হেঁচকি তুলছে। হাতের কবজি রক্তিম বর্ণ ধারণ করেছে। এটা দেখেই মেহরাবের রাগ পুনরায় মাথা চাড়া দিয়ে উঠল। তবে নিজেকে যথাসাধ্য শান্ত রাখার চেষ্টা করল। উঠে উৎসার দিকে এগিয়ে যেতে নিলে উৎসা আরও সিটিয়ে গেল। উৎসা ছোটবেলা থেকেই মারামারি কাটাকাটি ঝগড়া এসব দেখতে পারে না। একদিকে নিজের সাথে সদ্য ঘটে যাওয়া ঘটনা আর মেহরাবের সাইকো আচরণে ভয় পেয়ে গেছে বেচারি। মেহরাব বিষয়টা বুঝতে পেরে আর এগুলো নাকি তিয়াসকে বলল উৎসাকে নিয়ে আসতে। গাড়ি চলছে তার আপন গতিতে। তিয়াস ড্রাইভ করছে, পাশে মেহরাব। পিছনের সিটে তানজিলা আর উৎসা বসেছে। মেহরাব কিছুক্ষণ পর পর উৎসার দিকে তাকাচ্ছে, কিন্তু মেয়েটা ভুলেও একবার ওর দিকে তাকাচ্ছে না। মেহরাবের বুক চিরে দীর্ঘশ্বাস বের হলো। উৎসা জানালা দিয়ে বাহিরের দৃশ্য দেখছে আর ভাবছে কতক্ষণের ব্যবধানে কি হয়ে গেল। এই তো ঘন্টা খানেক আগের কথা। উৎসা মনে মনে ফন্দি আটছিল কিভাবে মেহরাবের মান ভাঙাবে, অতঃপর শাস্তি দিবে বজ্জাত বেটাকে। কত বড় সাহস ওকে ইগনোর করে। ইগনোর করার মজা হাড়ে হাড়ে টের পাওয়াবে। সেই মতে তানজিলাকে নিয়ে বের হলো কলেজ গেট দিয়ে। আশেপাশে তাকিয়ে গাড়ি খুঁজল। আগে মেহরাব নিতে আসলেও সেদিনের পর ড্রাইভার নিতে আসতো। তবুও মেহরাব ওকে একা ছাড়েনি কখনো। আশেপাশে খুঁজেও গাড়ি না পেয়ে ভাবল একটু সামনে এগিয়ে দাঁড়াবে। যেই ভাবা সেই কাজ। দুই বান্ধবী এগিয়ে যেতে নিলে পিছন থেকে হিজাবে ধরে কেউ টান দিল। সাথে সাথে উৎসা থমকে দাঁড়ালো। পিছন তাকিয়ে দেখল হেংলা পাতলা একটা ছেলে। উৎসা কপাল কুঁচকে ঝাড়ি দিয়ে জিজ্ঞেস করল, কি সমস্যা? হিজাব ধরে টান দিয়েছেন কেন? এত খেপছেন কেন ম্যাডাম? বেশি কিছু তো করিনি, একটু হিজাব ধরেই টান দিয়েছি। ছেলেটা উৎসার পা থেকে মাথা অবধি একবার নজর বুলিয়ে বিশ্রী কণ্ঠে বলে উঠল, এখনো তো অনেক কিছুই বাকি। পাশে থাকা তানজিলা বলল, ওর হিজাব ছাড়ুন আর আমাদের যেতে দিন। আমরা আপনাদের কিছু বলেছি? বলিনি তো, তাই না? তাহলে যেতে দিন আমাদের। ছেলেটার পাশে দাঁড়ানো একজন বলল, রনি ভাই, মাইয়া তো পুরাই আগুন। তোর হিজাব ধরেছি, তুই এত কথা বলছিস কেন? জ্ঞান নিজের কাছে রাখো আর এখন চুপ থাক। ছেলেটা উৎসার হিজাব ছেড়ে হাত ধরল। উৎসা হাত ছুটানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। ছেলেটা শক্ত হাতে ধরেছে। তানজিলা এগোতে নিলে আরেকজন এসে ওর পথ আঁকড়ে ধরল। ছেলেটা উৎসার দিকে কু নজরে তাকিয়ে আছে। উৎসার গা ঘৃণায় গুলিয়ে এলো। জানো, আরও আমার হাত ছাড়, না হয় এর পরিণাম ভালো হবে না। ছাড় বলছি। ছাড়বো না, কি করবি করে নে।
উৎসাহ আশেপাশে কিছু খুঁজল, না পেয়ে পাড়া দিল ছেলেটার পায়ে। কিন্তু কাজের কাজ কিছুই হলো না। রনি উৎসার হাত আরো শক্ত করে ধরল। তোর ঘরে কি মা বোন নেই? কথার পৃষ্ঠে ছেলেটা এমন কিছু কথা বলল উৎসার কান্না পেয়ে গেল। এত বাজে বাজে কথা কখনো শুনতে হবে ও ভাবেনি। উৎসাহ বারবার বলছে ছেড়ে দিতে। রনি ছেড়ে দেওয়া তো দূর আরও উল্টোপাল্টা কথা বলছে। এক পর্যায়ে ভয় পেয়ে উৎসাহ কান্না করে দিল। এরপরও রনি নামের ছেলেটা হাত ছাড়ল না। রাস্তায় দিয়ে যাওয়ার সময় এক ছেলের নজরে এলো ঘটনাটা। ছেলেটা এগিয়ে এসে এক ঝোঁকটকায় উৎসার হাত ছাড়িয়ে নিল। উৎসার হাত ধরে রাখা রনির কলার ধরে বলল, কি সমস্যা? রাস্তায় মেয়েদের বিরক্ত না করলে হয় না তোদের? রনি উল্টে বলল, মেয়েটা তোর কে হয়? কেউ না। তোকে কেউ নাক গলাতে বলেছে? তুই রাস্তা দিয়ে যাচ্ছিলি জানা, হিরোগিরি দেখাতে এসেছিস কেন? মেয়েটা আমার কি হয় সেটা পরের বিষয়। তোর ঘরে কি মা বোন নেই? মেয়েদের সম্মান করতে জানিস নাকি রাস্কেল? এই একদম ইংরেজি গালি দিবি না। আমি তোর বোনের হাত ধরিনি যে তুই এত জ্ঞান দিবি। যা ফট। উৎসাহ হাত ছাড়া পেতেই তানজিলার কাছে ছুটল। ছেলেটা উৎসাদের দিকে তাকিয়ে বলল, আপনারা যান এই জানোয়ারটাকে আমি দেখে নিচ্ছি। একটু থেমে পুনরায় তানজিলার উদ্দেশ্যে বলল, ওনাকে কান্না থামান, উনি হয়তো ভয় পেয়েছে। তানজিলা উৎসাকে আগলে নিল। ছেলেটাকে ধন্যবাদ জানিয়ে উৎসাকে ধীর কণ্ঠে বলল, চল। দুজন কয়েক পা এগোতেই একটা গাড়ি এসে থামল ওদের সামনে। উৎসাহ ফিরেও তাকালো না সেদিকে, পাশ কাটিয়ে যেতে নিলে মেহরাব ফতাফত সামনে এসে দাঁড়ালো। কন্দনরত প্রেয়সীকে দেখে সেখানেই থমকে দাঁড়ালো। বুকের মাঝে ধক করে উঠল। উৎসাহ সামনে কেউ আশায় চোখ তুলে তাকালো। মেহরাবকে দেখে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করল না। একাধারে কান্না করতেই থাকল। মেহরাব বিচলিত হল। মেয়েটা কান্না করছে কেন? কি হয়েছে? প্রেয়সীর চোখের পানি বুকে তীরের ন্যায় বিঁধতে লাগল। কন্দনরত প্রেয়সীকে দেখে এক নিমিষে সকল অভিমান ভুলে বসল। দু হাতে আগলে নিল প্রেয়সীর মুখখানা। উত্তেজিত কণ্ঠে শুধালো, কি হয়েছে উৎসাহ? কান্না করছো কেন? কেউ কিছু বলেছে? কি হয়েছে আমায় বলো মেয়ে। উৎসাহ মুখ খুলল না। মেহরাব বারবার জিজ্ঞেস করছে কিন্তু উৎসার পক্ষ থেকে কোনো জবাব নেই। কান্নার ফলে উৎসাহ কিছু বলতে পারছে না। মেহরাব উৎসাকে নিজের সাথে মিশিয়ে নিল। এতক্ষণের চোখ পড়ল তানজিলার দিকে। তানজিলা, উৎসার কি হয়েছে? এভাবেই কান্না করছে কেন? তানজিলা ঘুরে পিছনে তাকালো। ইশারায় দেখালো ছেলেগুলোকে। কি হয়েছে আমায় খুলে বলো। না বললে বুঝবো কি করে? তোমার বান্ধবী কেঁদে চলেছে আর তুমি ইশার করছো। হয়েছে কি? তানজিলা রনিকে দেখিয়ে মিনমিনে কণ্ঠে বলল, ওই ছেলেটা উৎসার হিজাব টনে ধরেছে, অনেক বাজে বাজে কথাও শুনিয়েছে। এক মুহূর্তের ব্যবধানে মেহরাবের বিচলিত সত্তার আগে ফেটে পড়ল। নিজের থেকে উৎসাকে ছাড়িয়ে তানজিলার কাছে দিয়ে বলল, তুমি ওকে একটু দেখো, আমি আসছি। উৎসাদের চলে যেতে বলা ছেলেটা ওদের সাথে তর্কাতর্কি করছে। মেহরাব যেয়ে সোজা রনির বুক বরাবর লাথি দিল। রনি বাইকে বসেছিল। ছিটকে যেয়ে পিছনের দেওয়ালের সাথে বাড়ি খেল। মেহরাব এগিয়ে গিয়ে ওকে টেনে তুলে উত্তম মাধ্যমে দেওয়া শুরু করল। রনির সাথে থাকা ছেলে দুটো মেহরাবকে আটকাতে এলে দুটোকে লাথি দিয়ে ফেলে দিল। ছেলে দুটো উঠে দৌড় কাকে বলে এক দৌড়ে সীমানার বাহিরে। মেহরাব দিকবিদিক শূন্য হয়ে মারতে লাগল। ছেলেটা এসে আটকাতে গেলে তাকেও ধাক্কা দিয়ে সরিয়ে দিল। কয়েক সেকেন্ডের ব্যবধানে জায়গায় ভিড় জমে গেল। উৎসার চোখে এখনও সেই সময়ের দৃশ্য ভেসে উঠছে। মেহরাবের অমন আচরণও মেনে নিতে পারছে না। ছেলেটাকে কিভাবে নির্দয়ের মতো মারছিল। আর একটু হলে তো মরেই যেত। উৎসার ভাবনার মাঝে গাড়ি এসে থামল মেহরাবদের বাড়ির সামনে। মেহরাব গাড়ি থেকে নেমে দাঁড়ালো। উৎসাহ একভাবেই বসে আছে। তিয়াস এসে বোনকে নামতে বলল। উৎসাহ আচমকা ভাইকে জড়িয়ে ধরল। মিন মিন কণ্ঠে বলল, ভাইয়া আমি তোমার সাথে যাব। আমায় নিয়ে চলো। আমি তোমার এই সাইকো বন্ধুর সাথে থাকব না। উনি একটা সাইকো। দেখেছো ছেলেটাকে কিভাবে মেরেছে? আমি ওনার সাথে থাকব না। তিয়াস বোনের মাথায় হাত বুলিয়ে দিল। আদুরে কণ্ঠে বলল, এসব বলে না বনু। এখন বাড়িতে যা, রেস্ট নেই, দেখবি সব ঠিক হয়ে যাবে। আমি বাড়ি যাব। আমায় তোমার সাথে বাড়ি নিয়ে চলো। পাগল আমি করে না বনু। এখন এটাই তোর বাড়ি। তুই এখন ভিতরে যা, আমি কাল এসে তোকে নিয়ে যাব। তিয়াস অনেক বুঝিয়ে সুজিয়ে উৎসাকে ভিতরে নিয়ে এলো। সামনে পড়ল রিনি। রিনিকে বুঝিয়ে বলে উৎসাকে ওর কাছে রেখে তানজিলাকে নিয়ে বেরিয়ে পড়ল। এম ড্যাশ এম ড্যাশ এম ড্যাশ এম ড্যাশ। এসে থেকে উৎসাহ রিনির পিছু ছাড়েনি। রিনি যেদিকে যাচ্ছে সেদিকেই যাচ্ছে। মেহরাব রুমে এসে অপেক্ষা করছে অনেকক্ষণ হলো। দুপুর গড়িয়ে রাত হয়েছে, এখনো উৎসার দেখা নেই। উৎসার আসার লক্ষণ না দেখে রুম থেকে বের হলো। পুরো বাড়ি খুঁজে বউকে পেল ভাবির রুমে। দরজায় নক করে বলল, উৎসা রুমে এসো। উৎসার মাঝে কোনো হেলদোল নেই। মেহরাব আবারও একই কথা বলল।
উৎসা রিনির গা ঘেঁষে বসল। মাহিন সোফায় বসে মুখ ভার করে মেহরাবের দিকে তাকালো। উৎসা ওকে বলেছে মেহরাবের সাথে ঘুমাতে। মাহিন যেতে নারাজ। উৎসার সাথে মিলে রিনিও সেটাই বলছে। মাহিন না পারছে কিছু বলতে আর না পারছে সইতে। ভাইকে চোখের ইশারায় বোঝালো, তুই তোর বউকে নিয়ে যা, আমাকে এমএফ বউ নিয়ে থাকতে দে। মেহরাবের আরও দুবার ডাকল। উৎসার জবাব নেই। বেচারার আর ধৈর্যে কুলালো না। এগিয়ে গিয়ে উৎসাকে টেনে রিনির থেকে সরিয়ে এক ঝটকায় কোলে তুলে নিল। উৎসা নড়াচড়া করছে। ব্যাঙের মতো লাফাচ্ছ কেন? কি সমস্যা? আমায় ছাড়ুন। আমি আপনার সাথে যাব না। তুমি যাবে, তোমার ঘাড় সহ যাবে। আর একটু নড়াচড়া করলে ফেলে দিব বলে দিলাম। বলে হাত একটু আলগা করল। উৎসা ভয়ে মেহরাবের গলা জড়িয়ে ধরল, ভয় আর নড়ল না। উৎসাকে বিছানায় বসিয়ে দিয়ে দরজা আটকে দিল। কাছে এসে একদম সামনাসামনি দাঁড়িয়ে জিজ্ঞেস করল, কি সমস্যা? এতদিন দূরে থেকেও শান্তি হয়নি? এখনো দূরে থাকতে চাইছো? উৎসা মিহি কণ্ঠে বলল, আপনি একটা সাইকো। আপনার সাথে থাকা যায় না। মেহরাব এক ঝটকায় উৎসাকে দাঁড় করিয়ে নিজের সাথে শক্ত করে চেপে ধরল। হ্যাঁ, আমি সাইকো। আমার ভালোবাসার মানুষেদের আগলে রাখার জন্য যদি সাইকো হতে হয় আমি তাই হব। আমি সাইকো হই, গুতন্ডা হই, লুচু হই, যাই হই না কেন, তোমায় সারা জীবন আমার সাথেই থাকতে হবে। আমার কাছ থেকে তোমার নিস্তার নেই মিসেস। আমি যেমনই হই তোমাকে সারা জীবন আমার সাথেই থাকতে হবে। বিশাল আকাশ জুড়ে মেঘেদের ভেলা। মেঘদের আড়ালে লুকিয়ে আছে চন্দ্র। দেখে মনে হচ্ছে লুকোচুরি খেলছে বোধ হয়। তেমনি মেহরাবের বিশাল দেহের আড়ালে চুপটি করে ঘাপটি মেরে রয়েছে উৎসা। নিজ ইচ্ছায় না মেহরাব আঁকড়ে ধরে রেখেছে ওকে নিজের সাথে। উপরোক্ত লাইনখানা বরংবার উৎসার কানে বেজে চলেছে। এর পৃষ্ঠে বলার মতো খুঁজে পায়নি। আদৌ কি এর বিপরীতে কিছু বলা সম্ভব? এতটা অধিকার বোধের পৃষ্ঠে উৎসা চুপ মেরে গেছে। মেহরাব শান্ত নদীর ন্যায় নিজের বুকের সাথে মিশিয়ে রেখেছে প্রেয়সীকে। যেন এই তার রাগ কন্ট্রোল করার ঔষধ। নিজের সাইকো সত্তাকে এই মেয়েটার সামনে আনতে চায়নি। এই জন্যই তো এত আয়োজন করে মুখোশ ধরা। মেহরাব ভালো করেই জানে উৎসার এগুলো পছন্দ না, তাই যথাসম্ভব নিজেকে সামলে রেখেছিল। কিন্তু শেষ রক্ষা হলো আর কই? এই যে উৎসা মেহরাবকে ভয় পাচ্ছে, দূরে সরে যেতে চাইছে, এখন মেহরাব কি করবে? কিভাবে আটকে রাখবে নিজের প্রেয়সীকে? মেহরাব উৎসাকে আরও কিছুটা নিজের সাথে মিশিয়ে নিল। পারলে নিজের বুকের মাঝে লুকিয়ে ফেলে। কি করছেন কি? আমায় চ্যাপ্টা বানানোর পয়তারা করছেন? মেহরাব নেশালো কণ্ঠে বলল, উহু, তোমায় নিজের সাথে মিশিয়ে নিতে চাইছি। যেন তুমি আমার থেকে এক বিন্দু দূরেও যেতে না পারো। উৎসা চেতে উঠে বলল, এভাবে আরও কিছুক্ষণ থাকলে আমার হাড়গোড় আর নিজেদের জায়গায় থাকবে না। ছাড়ুন তো। নিজেকে মেহরাবের বাহু থেকে ছাড়ানোর চেষ্টা করল, তবে ব্যর্থ হল। মেহরাব উৎসার কাণ্ড দেখে হাসছে। হাসতে হাসতে বলল, আমি নিজ ইচ্ছায় তোমায় বাঁধন থেকে মুক্ত না করলে তোমার এই বাঁধন ছিন্ন করে বের হওয়ার সাধ্যি নেই বউ। তাইও চেষ্টা করেও লাভ নেই। উন্মুক্ত হলো মেহরাবের হাতের বাঁধন। উৎসার মনে হলো এতক্ষণে বেচারি শান্তিতে দম নিতে পেরেছে। বিড়বিড় করে বলল, এতদিন ইগনোর করে এখন ভালোবাসা দেখাতে এসেছে, ঢং দেখলে বাঁচি না। বলেই ভেঙচি কাটল। মেহরাব উৎসার কাণ্ডে হেসে উঠল। মেয়েটার বাচ্চাপোনা দেখতে ভালোই লাগে। হাতে টেনে ধরে বলল, তুমি শোনোনি, দূরত্ব ভালোবাসা বাড়ায়? ভালোবাসা না ছাই বাড়ায় ছাই। উৎসা মেজাজ দেখিয়ে গিয়ে বিছানায় শুয়ে পড়ল। আর এদিকে মেহরাব দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর কাণ্ড দেখছে। এই মেয়ে নাকি একটু আগে ওকে ভয় পাচ্ছিল? কে বলবে ওকে দেখে? তবুও ভালো উৎসা যে স্বাভাবিক হয়েছে এই অনেক। মেহরাব লাইট নিভিয়ে যে নিজেও শুয়ে পড়ল। এম। উৎসা কলেজে পা রাখতেই দৌড়ে এলো তানজিলা। দৌড়ে আসার ফলে বেচারি হাঁপিয়ে গেছে। উৎসা ব্যাগ থেকে পানি বের করে দিল। তানজিলা নিজেকে শান্ত করে বলল, কিরে, সব ঠিকঠাক আছে তো? নাকি এখনো রেগে আছিস ভাইয়ার ওপর? উৎসা মুখ ভেঙচি কেটে বলল, তোকে বলতে যাব কেন? কাল তো দিব্যি আমায় ফেলে ভাইয়ার সাথে ড্যাং ড্যাং করে চলে গিয়েছিলি। সরি ইয়ার। না যেই বাকি করব বল। মেহরাব ভাইয়া যেভাবে ছেলেটাকে মেরেছে, দেখা গেল আমি তোকে আমার সাথে নিব বললে আমাকেও কেলানি দিত। উৎসা ভাবুক কণ্ঠে বলল, তাও কথা, সাইকো লোক একটা। তানজিলা উৎসুক কণ্ঠে শুধালো, কাল ও কি ঝগড়া করেছিস নাকি? লুচু বেডা ঝগড়া করতে দিলে তো ঝগড়া শুরুর আগেই ফুল স্টপ বসিয়ে দেয়। গিয়েছিলাম ভাবির রুমে ঘুমাতে। তা আর হলো কই? রীতিমতো গুতন্ডাদের মতো করে তুলে নিয়ে এসেছে। তানজিলা আফসোসের সুরে বলল, হও রোমান্টিক। এর আমার বেডা? এক নাম্বারের আনরোমান্টিক লার পোড়া কপাল আমার। উৎসা সাই জানাতে গিয়ে চমকে উঠল। কি বলল তানজিলা? ওর বেডা মানে? ও প্রেম করছে? আর উৎসা কিছুই জানে না? 1 মিনিট, তোর বেডা মানে? তুই প্রেম করছিস? আমায় বললি না তো? বাহ বান্ধবী বাহ। তানজিলা ঢোক গিলল।
কি বলতে মুখ ফসকে কি বলে ফেলেছে নিজেও জানে না। এখন কিছু একটা করে উৎসাকে ভুজুং ভাজুং বোঝাতে হবে। তানজিলা কিছু বলার জন্য মুখ খুলবে তার আগেই ক্লাসের ঘন্টা পড়ল। তানজিলা যেন হাফ ছেড়ে বাঁচল। স্বস্তির নিঃশ্বাস নিয়ে বলল, আমার কেউ নেই, আমি পিওর সিঙ্গেল। কথায় কথায় মুখ থেকে বেরিয়ে গেছে, বাদ দে, ক্লাসে যাই চল। দুজন ক্লাসের দিকে চলে গেল। তবে উৎসার মনের কোণে কোথাও না কোথাও সন্দেহ রয়েই গেল। এম। কলেজ শেষে বেরিয়েই উৎসার নজর পড়ল কালো প্যান্ট সাফেদ রঙা শার্ট পরিহিত মেহরাবের ওপর। প্রতিদিনের ন্যায় গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, হাতে ফোন, খুব মনোযোগ দিয়ে কি যেন করছে। দেখে মনে হচ্ছে আশেপাশের খেয়াল ওর নেই, পুরোপুরি ফোনের মজেছে। হুট করেই একটা মেয়ে মেহরাবের কাছে এলো। মেহরাব সেদিকে তাকায়নি, ও ফোনেই মত্ত। মেয়েটা মিষ্টি কণ্ঠে বলল, এক্সকিউজ মি। মেহরাব চোখ তুলে তাকালো। সামনে অপরিচিত মেয়ে দেখে পুনরায় ফোনে মনোনিবেশ করল। জি বলুন, আমি কি আপনাকে চিনি? জি না, তবে আমি আপনাকে চিনি। সেদিন আপনি যখন মারামারি করছিলেন আমি তখন আপনাকে দেখছিলাম। কি সুন্দর ফাইটিং করেন আপনি, আমি তো পুরাই ফিদা হয়ে গেছি। মেহরাব বিড়বিড় করে বলল, যার জন্য মারামারি করলাম সেই সাইকো উপাধি দিল, আর এই মেয়ে ফিদা হয়ে গেছে। যার কাছে পাত্তা চাই সে দেয় না, আর বাকি সব আলু পটল এসে গড়াগড়ি খায়। কি কপাল আমার, মুখে বলল। ও আচ্ছা। মেয়েটা পুনরায় উৎসাহিত হয়ে বলল, কেউ নিজের বোনের জন্য এভাবে একটা ছেলেকে মারতে পারে আপনাকে না দেখলে জানতামই না। যে নিজের বোনের জন্য এতটা ডেসপারেট সে নিজের বউয়ের জন্য কতটা ডেসপারেট হবে সেটা ভেবেই আমি শিহরত হচ্ছি। এক সেকেন্ড, মেয়েটা কি বলল বোন? ওর বোন কথা থেকে এলো? বাই এনি চান্স মেয়েটা উৎসাকে ওর বোন ভাবছে নাকি? বোন বোন কোথা থেকে এলো? যে মেয়েটার জন্য আপনি মারামারি করলেন সে মেয়েটা আপনার বোন হয় না? ঠিক এই সময়টাতেই আগমন ঘটল উৎসার। মেহরাব উৎসাকে দেখে ফোন দিয়ে আটল। কেন না উৎসাকে একটু জেলাস ফিল করানো যাক। ওর এক্সপ্রেশন কি হয় সেটা দেখতে চাচ্ছে মেহরাব। ইচ্ছে করেই বলল, কি বললেন আরেকবার বলুন, আমি খেয়াল করিনি। মেয়েটা পুনরায় বলল, আপনি যার জন্য মারামারি করলেন সে আপনার বোন হয় না? আপনি আপনার বোনকে অনেক ভালোবেসেন তাই না? মেহরাব দাঁত কেলিয়ে বলল, হ্যাঁ অনেক ভালোবাসি। মেয়েটা নেকা সুরে বলল, ও ও সো সুইট। উৎসা জলে পুড়ে খাক হয়ে যাচ্ছে, দাঁতে দাঁত চেপে ধরল। ও বোন হয় তাই না? দাঁড়াও দেখাচ্ছি মজা। মেহরাবের কাছে গিয়ে চুল টেনে দিয়ে দুম করে কিল বসিয়ে দিল ওর পিঠে। দাঁত কেলিয়ে বলল, ভাইয়া বাসায় যাবি না? আম্মু ওয়েট করেছে তো চল। মেহরাব বাক্কেল হয়ে গেল মনে হয়। নিজের বিয়ে করা বউয়ের মুখ থেকে ভাইয়া ডাক শোনার চেয়ে জঘন্য অনুভূতি মনে হয় এই পৃথিবীতে আর নেই। মেহরাবের ইচ্ছে করল নিজের গালে নিজেই থাপড় দিতে। উৎসা এভাবে রিয়েক্ট করবে ভাবেনি। ও তো ভেবেছে উৎসা রাগ করবে, রাগ করে গাল ফুলাবে, অভিমান করবে, মেহরাব আদুরে কণ্ঠে মান ভাঙাবে। কিন্তু এটা কি হলো? নিজের জালে নিজের ফেসে গেছে বেচারা। উৎসা এবার মেহরাবের হাতে চিমটি দিয়ে বলল, কি হলো ভাইয়া চল। হ্যাঁ, ভাইয়া বাসায় যাবে না? মেয়েটা এগিয়ে এসে উৎসার গাল টেনে দিয়ে বলল, ইসস কি কিউট মেয়ে তুমি, তোমার মতো একটা ননদ পেতে কে না চায়? উৎসার ইচ্ছে করল মেয়েটার মাথায় ইট মেরে মাথা ফাটিয়ে ফেলতে। কত বড় সাহস মেয়েটার, ওকেই ওর ননদ বানিয়ে দিচ্ছে। আর মেহরাব, তার খবর তো পড়ে নিবে, আগে এটাকে সাইজ করে নিক। উৎসা তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করল মেহরাবের পানে। মেহরাব বেচারা শুকনো ঢোক গিলল। এরপর উল্টোপাল্টা কিছু বলল, নিষ্ঘাত ওর কপালে শনি আছে, তাই কথা আর বাড়ালো না। হুট করেই উৎসাকে নিজের কাছে টেনে কোমর আঁকড়ে ধরে বলল, এটা আমার বউ আপা, কোনো বোনটোন না, আপনি আসতে পারেন। উৎসার দিকে তাকিয়ে কানে ধরে বলল, সরি বউ, এই আপাই আমায় উল্টোপাল্টা বলছিল। তুমি নাকি আমার বোন? আস্তাগফিরু ইল্লাহ নাউজুবি ইল্লাহ, তুমি আমার বোন হতে যাবে কেন? তুমি আমার কত ভালোবাসার একটা মাত্র বউ। মেয়েটা তাজ্জব বনে গেল। ওকে সোজা আপা বানিয়ে দিল। কিছুটা লজ্জাও পেল। সরি বলে কোনো রকমে কেটে পড়ল। উৎসা নিজেকে মেহরাবরের বাঁধন থেকে ছুটিয়ে নিল। এক প্রকার ঝাড়ি দিয়ে ওর হাত সরিয়ে দিল। কোনো কথা না বলে গাড়িতে যেয়ে বসল। মেহরাব পড়েছে ফ্যাসাদে। বউকে জেলাস ফিল করাতে গিয়ে যে নিজেই ফেসে যাবে ভাবেনি। নিজেও গাড়িতে যেয়ে বসল। গাড়ি স্টার্ট দিতেই উৎসা মুখ খুলল, আমি আমাদের বাড়ি যাব, আমাকে আমাদের বাড়িতে দিয়ে আসবেন। মেহরাব বলল, এখন না, যে সন্ধ্যায় যেও। আমি দিয়ে আসব। আপনি দিয়ে আসবেন নাকি আমি ভাইয়াকে বলবো? মেহরাব কপাল চাপড়ালো। কোন দুঃখের যে বউকে খেপাতে গেল। এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। আমিই নিয়ে যাচ্ছি, তবে শর্ত আছে। উৎসা ভ্রু কুচকে তাকালো। মেহরাব ওই তাকানোতেই চুপ মেরে গেল। মিন মিনে স্বরে বলল, আমি এখন দিয়ে আসবো, রাতে আসার সময় নিয়ে আসব। রাজি?
আপনার রাজির নিকুচি করেছি। আমি তো আজকে থাকব। এমন করে না বউ। একটু তো রহম করো এই অধমের ওপর। উৎসা কপালে ভাঁজ ফেলে জিজ্ঞেস করল, কে আপনার বউ? আমি তো আপনার বোন আর আপনি আমার সুইট ভাইয়া। মেহরাব গাড়ি থামালো। উৎসার দিকে ফিরে বলল, কি সমস্যা? তখন থেকে ভাইয়া ভাইয়া শুরু করেছ কেন? উৎসা কোমরে হাত রেখে জিজ্ঞেস করল, আমি তো শুরু করেছি। নাকি আপনি শুরু করেছেন? মেহরাব এমন ভান ধরল যেন ও কিছুই জানে না। আমি কখন শুরু করলাম? ওই যে মেয়েটার সামনে বলছিলেন। মেয়েটা বলেছে তুমি আমার বোন, আমি একবারও বলিনি। বলেছি কি? সায় জানিয়েছেন তো? আমি মেয়েটার কথায় সায়ও জানাইনি, দ্বিমতও করিনি। আমি শুধু বলেছি হ্যাঁ ভালোবাসি। উৎসা বিড়বিড় করে বলল, ভালোবাসা না ছাই, সব আমার জানা আছে। সব লুচুগিরি করার ধান্দা। ধান্দাবাজ একটা। মুখে বলল, আমি অত কিছু জানি না। আপনি আমার ভাইয়া মানে ভাইয়া। মেহরাব ঝুঁকে এলো আচমকা। উৎসা কিছু বুঝে ওঠার আগেই অধরে অধর মিলিয়ে দিল। মিনিট বাদে ছেড়ে দিল। আর বলবে? উৎসা মুখ খুলল, ভাই। মেহরাব পুনরায় একই কাণ্ড ঘটালো। এবার ছাড়ল দেরি করে। উৎসা মেহরাবের বুকে কিল ঘুষি দিয়ে চলেছে। মেহরাব ছাড়তেই জোরে জোরে শ্বাস নিচ্ছে, বেচারি হাঁপিয়ে উঠেছে। মেহরাব উৎসার কপালের সাথে কপাল ঠেকিয়ে শুধালো, আমি তোমার কি হই? উৎসা এবার আর রিস্ক নিল না। কোনো ভনিতা ছাড়াই বলল, বর নামক বর্বর। মেহরাব হাসল। মেয়েটা একদম তার মতোই ঘাড়ত্তারা। এত কিছুর পরও সোজা কথা বলবে না। মেহরাব সরে এসে গাড়ি স্টার্ট দিল। ওর ঠোঁটের কোণে মুচকি হাসি। উৎসার আগে ফোঁস ফোঁস করছে। মনে মনে মেহরাবের গুষ্টি উদ্ধার করছে। মেহরাব সে সবে পাত্তা দিল না। গাড়ি এসে থল উৎসাদের বাড়ির সামনে। উৎসা খুশি মনে নেমে পড়ল। কতগুলো দিন বাদে নিজের বাড়িতে এসেছে। যেই মেয়ে বাবা মাকে রেখে একদিনের জন্য কোথাও থাকেনি, সেখানে কতগুলো দিন কাটিয়ে এলো। ভেবেই উৎসার বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। মেহরাবও গাড়ি থেকে নামল। উৎসা ভিতরে যেতে যেতে বলল, কি হলো? আসছেন না কেন? মেহরাব গাড়ির সাথে হেলান দিয়েছি দাঁড়ালো। বুকে হাত গুজে বলল, তুমি যাও, আমি যাব না। আমার কাজ আছে। উৎসা সামনে এগোতে নিলে বলল, তবে মনে থাকে যেন রাতে কিন্তু নিতে আসব। উৎসা পাত্তাই দিল না ওকে। উল্টো ভেংচি কেটে চলে গেল। মেহরাব ওর যাওয়া দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে গাড়িতে এসে বসল। অতঃপর গাড়ি স্টার্ট দিয়ে প্রস্থান করল। গধূলি বিকেলে উৎসা দাঁড়িয়ে আছে মেহরাবদের ছাদে। মৃদু মন্দ বাতাস বইছে। হাওয়ার তালে তালে উঠছে উৎসার উন্মুক্ত করে রাখা কেশগুচ্ছ। সূর্য হেলে পড়েছে পশ্চিম আকাশে। আকাশ লাল আভায় সেজে উঠেছে ভিন্ন রূপে। উৎসা এক মনে আকাশ দেখছে। মেহরাব সেদিন রাতেই উৎসাকে নিয়ে এসেছিল। উৎসার সে কি রাগ, গোটা একটা দিন মেহরাবের সাথে কথাই বলেনি। কেন বলবে কথা? লোকটা একটা দিন ওকে বাবার বাড়ি থাকতে দিল না, তাই তার সাথে আড়ি। ওর উচিত ছিল আরো কয়েকদিন কথা না বলা, কিন্তু ওই যে ওর দয়ার শরীর, তাই অপ্রিয় মানুষটাকে ক্ষমা করে দিয়েছে। উৎসার ভাবনার মাঝেই ছাদে এলো রিনি। ছাদে শুকাতে দেওয়া কাপড়গুলো তুলতে তুলতে বলল, কিরে, ঝগড়া করেছিস দুজন? উৎসা নিজেকে স্বাভাবিক রেখে বলল, না তো, তোমার হঠাৎ এমন মনে হলো কেন? নিচে যেয়ে দেখ, তোর বর তোকে খুঁজে পুরো বাড়ি তন্ন তন্ন করছে। তাড়াতাড়ি নিচে যা। উৎসা অবাক হলো। মেহরাব তো কখনো এই সময় আসে না। তাহলে আজ এই সময়? উনি কখন এলো? এই তো 2 মিনিট আগেই এসেছে। তাড়াতাড়ি যা, না হয় একটু পর তোকে না পেয়ে বেচারা মিসিং ডায়েরি করতে ছুটবে। উৎসা সেদিকে বিন্দু মাত্র পাত্তা দিল না। হাতে আছে আচারের বয়াম। মেহরাবের আম্মু প্রায়ই আচার বানান। যখন যেই মৌসুম সেই মৌসুমে সেই আচার বানান। বাড়িতে আচার খাওয়ার তেমন কেউ নেই। রিনি ধরে না বলতে গেলে। মেহরাব মাহিন ছেলে মানুষ, ওরা তো ফিরেও তাকায় না। উৎসা সেদিন ঠান্ডা পানি খাওয়ার জন্য ফ্রিজ খুলতেই চোখে পড়ে আচারের বয়াম। উৎসা আচার পেয়েই বয়াম নিয়ে টেবিলে বসে। সালেহা বেগম রান্নার করছিলেন। টেবিলের কাছে আসতেই চোখে পড়ল তৃপ্তি করে আচার খাওয়া উৎসার পানে। এগিয়ে এসে মাথায় হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞেস করল, আচার খাচ্ছ? উৎসা প্রথমে থতমত খেয়ে গেছে। অতঃপর মুখের আচারটুকু গিলে বলল, হ্যাঁ। সালেহা বেগম উৎসাহের সহিত শুধালো, কেমন হয়েছে? উৎসা জিভে দিয়ে অদ্ভুত শব্দ করল। চোখ মুখ কুচকে আচারের স্বাদ নিতে ব্যস্ত ও। অনেক মজা আম্মু। কোথা থেকে এনেছেন? সালেহা বেগম উৎসার কথা শুনে খুশি হল। পাশের চেয়ার টেনে বসল। উৎসাহের সহিত বলল, কিনে আনিনি, আমি বানিয়েছি। উৎসা চমৎকার হেসে বলল, তাই আচারগুলো বেশ মজা হয়েছে আম্মু। এইটুকু ছাড়া আর নেই? সালেহা বেগম মুখ ভার করে বলল, না, বাড়িতে কেউ তেমন খায় না। আগে সিথি পছন্দ করত, ওর জন্য বানাতাম। এরপর মেয়ে বিয়ে করে শ্বশুর বাড়ি চলে গেল। তারপর আর কেউ খেত না। পড়ে থাকতো ফ্রিজে। মাঝে মাঝে এলে ও নিয়ে যেত। রিনিও আচার তেমন একটা পছন্দ করে না।
তাই আর বানানো হয় না। গতবার সিথি নিয়ে যাওয়ার সময় এটুকু রেখে গেছে। উৎসার মন খারাপ হলো। এত টেস্টি আচার এটুকু খেলে কি মন ভরে? বাড়িতে ওর আম্মু ওর জন্য আচার বানাতো। 1 নাম্বারের আচার পাগলি মেয়ে কিনা উৎসা সেগুলো কয়েক দিনের মাঝেই শেষ করে ফেলত। এই নিয়ে তনা বেগমের বোকাও কম খেতে হয়নি। মাঝে মাঝে এক বসায় এক বয়াম শেষ করে ফেলত অনায়াসেই। তনা বেগম তখন বলতেন, তোকে আর আচারই বানিয়ে দিব না। আচার বানাতে খাটুনি হয় না বুঝি? একদিনেই শেষ করে বসে থাকিস। পরে শুধু বলিস আম্মু পেট ব্যথা করছে, তখন দেখিস কি করি। উৎসা তখন খিল খিল করে হাসত। তনা বেগমের কথা মতো পরের দিন পেট ব্যথায় নাজেহাল অবস্থা। তবুও সুধারানোর মতো মেয়ে নাও। তনা বেগম বকতে বকতে ফের আবার আচার বানিয়ে দিতেন। উৎসার মন খারাপ দেখে সালেহা বেগম সান্ত্বনা দিয়ে বলল, মন খারাপ করিস না, আমি কাল তোর জন্য আচার বানিয়ে দিব। উৎসা ঝটপট সালেহা বেগমকে জড়িয়ে ধরে বলল, তুমি বেস্ট শাশুড়ি আম্মু। কি বলেছে খেয়াল হতেই জিভে কামড় দিল। মিন মিন করে বলল, সরি আপনি। আম্মুকে সব সময় তুমি বলা হয়তো তাই মুখ ফসকে বেরিয়ে গেছে। সালেহা বেগম উৎসার আচরণে হাসল। হেসে বলল, আমিও তো তোর মাই। নাকি আমায় মা ভাবিস না? উৎসার ঝটপট জবাব, না না, তা হতে যাবে কেন? তাহলে আজ থেকে আমায়ও তুমি করেই বলবি। উৎসা মাথা নেড়ে সায় জানালো। সালেহা বেগম ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে গেলেন। পরের দিন দারোয়ানকে দিয়ে আচারের সমস্ত জিনিস আনিয়ে আচার বানিয়ে দিয়েছেন। উৎসার তখন সে কি খুশি, ওর মনে হলো ও এক মায়ের কাছ থেকে আরেক মায়ের কাছে। মেহরাবের প্রতি ভালো লাগা কাজ করল। ওই গুতন্ডা লোকটার জন্যই তো ও এত ভালো একটা শ্বশুর বাড়ি পেয়েছে। মায়ের মতো শাশুড়ি, বাবার মতো শ্বশুর, বোনের মতো যা, ভাইয়ের মতো ভাসুর। খালি জামাইটা একটু এদিক সেদিকে। সমস্যা নেই, এত ভালোর মাঝে একটা বাজে লোক থাকলে কিছু হয় না। ওই বাজে লোকটার জন্যই তো এদের পেয়েছে। সেই সুবাদে মেহরাবের 7 খুন মাফ। M-M-M-M-। এই গধূলি বিকেলে আচার খেতে বসেছে উৎসা। আচারের সাথে সূর্য ডোবা দেখতে ভালোই লাগছে। সাথে রিনির সাথে টুকটাক কথা বলছে। হঠাৎ রিনি খেয়াল করল উৎসা অর্ধেক বয়াম শেষ করে ফেলেছে। কাছে এসে বলল, কিরে কি করছিস? উৎসা হঠাৎ রিনির এমন আচরণে অবাক হয়ে বলল, কি করেছি? রিনি রসিকতা করে বলল, কাহিনী কি বনু? এত আচার খাচ্ছিস যে, সুখবর টুখবর আছে নাকি? এই মুহূর্তেই ছাদে পা রাখল মেহরাব। রিনির কথা শুনে উৎসার হেঁচকি উঠে গেছে। চোখ বেরিয়ে আসার উপক্রম। মেহরাবেরও সেম অবস্থা। বেচারা এসেই যেন শক পেল। রিনি উৎসার অবস্থা দেখে ওর পিঠে হাত বুলিয়ে দিচ্ছে। মেহরাব বিড়বিড় করে বলল, কাছে গেলেই 2 লাফ দেয়। সেখানে নাকি আবার সুখবর? সারা জীবন আমায় বাবা ডাক থেকে বঞ্চিত থাকতে হবে মনে হচ্ছে। রিনির নজর পড়ল মেহরাবের ওপর। ওকে দেখে জোরপূর্বক হেসে বলল, দেবরজি, এই তোমার বউ। তুমি খুঁজছিলে না? আমার একটু কাজ আছে, আমি নিচে যাচ্ছি। তুমি তোমার বউকে সামলাও। রিনি কোনোতে কেটে পড়ল। উৎসা এখন কিছুটা স্বাভাবিক হয়েছে। মেহরাব কাছে এসে বলল, তুমি এখানে? আর আমি তোমাকে পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজে ফেলেছি। এই সন্ধ্যা বেলা ছাদে কি করছো? উৎসার মেজাজ খারাপ হলো। দেখছে না আচার খাচ্ছে, তাও আবার প্রশ্ন করছে। তোত্তারা জবাব দিল, তারা গুনছি গুনবেন? মেহরাব অবাক হয়ে শুধালো, এই ভর সন্ধ্যায় তুমি তারা কোথায় পেলে? তোমার হাতে তো আচারের বয়াম। দেখেছেন যেহেতু, তাহলে আবার প্রশ্ন করছেন কেন? মেহরাব পকেটে হাত গুজে বলল, আমি রুমে যাচ্ছি, তাড়াতাড়ি এসো। বলেই চলে গেল। উৎসাহ উঠল। নিচে নেমে আচারের বয়াম ফ্রিজে রেখে রুমে ঢুকল। মেহরাব আগে থেকেই সেখানে আছে। কি যেন খুঁজে চলেছে। উৎসাহ এগিয়ে গিয়ে জিজ্ঞেস করল, কি খুঁজছেন? সেদিন যে ফাইলটা রাখতে দিয়েছিলাম সেটা কোথায় রেখেছ? সরুন, আমি খুঁজে দিচ্ছি। উৎসাহ খুঁজতেই মিনিটের মাঝে পেয়ে গেল। মেহরাবের হাতে ফাইলটা ধরিয়ে দিয়ে বলল, এই নিন আপনার ফাইল। উৎসাহ চলে আসতে নিবে এমন সময় মেহরাব ওর হাত টেনে কাছে নিয়ে গেল। মেহরাবের প্রশস্ত বুকের সাথে উৎসার পিঠ ঠেকল। মেহরাব পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরল। উৎসাহ চমকে উঠে বলল, এটা কি হলো? মেহরাবের সহজ সরল জবাব, আমি আমার বউকে জড়িয়ে ধরলাম। উৎসাহ তেতে উঠে বলল, সারাদিন শুধু জোড়াজড়ি করার ধান্দা। ধান্দাবাজ লোক একটা। ছাড়ুন আমায়, ছাড়ুন বলছি। মেহরাব ছাড়ল তো নাই, উল্টো আরো শক্ত আলিঙ্গনে জড়িয়ে নিল। ভাবুক কণ্ঠে বলল, একটা কথা ভাবছি। উৎসাহ আগ্রহের সহিত জিজ্ঞেস করল, কি? মেহরাব উৎসার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, ভাবির কথাটা সত্যি প্রমাণ করলে কেমন হয় বলতো? উৎসার শিরদাঁড়া বেয়ে শিহরণ বয়ে গেল। অদ্ভুত অনুভূতি হলো। উৎসাহ আর বেশি কিছু ভাবতে পারল না। মেহরাবের বন্ধন থেকে ছাড়া পাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠল। ছাড়া পাওয়া তো দূর, উল্টো আরো গভীর বন্ধনে আটকে যাচ্ছে।
উৎসা ফন্দি করে মেহরাবের পায়ে পাড়া দিল। হঠাৎ আক্রমণে হাতের বাঁধন শিথিল হলে উৎসা ছুটে পালালো। দরজার কাছে যেয়ে মুখ ভেঙচি দিয়ে বলল, সেগুড়ে বালি, আপনি বসে বসে স্বপ্ন দেখতে থাকুন মিস্টার। বলেই ছুটল। পিছন থেকে মেহরাব চেঁচিয়ে বলল, তোমায় একবার বাগে পাই তারপর মজা দেখাবো বিচ্ছু মেয়ে। উৎসা কথাগুলো শোনার আগেই কেটে পড়েছে। এম ড্যাশ এম ড্যাশ এম ড্যাশ এম ড্যাশ এম ড্যাশ। রোদের তীরতায় নাস্তানাবুদ অবস্থা এক একজনের। আজ যেন গরম একটু বেশিই পড়ছে। এত বেশি রোদের তীব্রতা যে ওপর দিকে চোখ তুলে তাকানোর জো নেই। গরমে ঘেমে গেছে উৎসা আর তানজিলা। দুজনের কপালেই বিন্দু বিন্দু ঘাম জমেছে। সেই সাথে পেয়েছে পানির তেষ্টা। গলা শুকিয়ে গেছে। কারো কাছেই পানি নেই। যেটুকু এনেছিল খাওয়া শেষ। মাত্রই ছুটি হলো। বেরিয়ে আশেপাশে মেহরাবকে খুঁজল। তবে তার দেখা নেই। রাস্তার ওপারে কিছু মুদি দোকান দেখা যাচ্ছে। তানজিলা বলল, দোস্ত চল ওপার থেকে ঠান্ডা জাতীয় কিছু কিনে আনি। এই সময় যদি উনি চলে আসে। আরে আসলে আসুক, 2 মিনিটই তো লাগবে। চল না। গলা শুকিয়ে আসছে। উৎসাহ রাজি হয়ে গেল। দুজন রাস্তা পার হয়ে 2টো ক্যান কিনল। সাথে সাথে খুলে খাওয়া শুরু করল। এতক্ষণে মনে হয় জীবন ফিরে পেল। দুজন কথা বলছে আর হাঁটছে। এমন সময় উৎসার ধাক্কা লাগলো কারো সাথে। মেজাজ খারাপ হলো। দেখে চলতে পারে না নাকি? ঝাঝালো সুরে বলে উঠল, কি সমস্যা? চোখে দেখেন না? নাকি চোখ আকাশে তুলে হাঁটেন? কোনটা? কথাগুলো বলে সামনে দাঁড়ানো মানুষটার দিকে তাকানো। ছেলেটা ওর দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। উৎসার মেজাজ আরো চটে গেল। একে তো ধাক্কা দিয়েছে, তার ওপর এভাবে তাকিয়ে আছে। এই যে হ্যালো, ঘুমিয়ে গেলেন নাকি? সামনে দাঁড়ানো ছেলেটার এতক্ষণে হুঁশ ফিরল। নিজেকে স্বাভাবিক করে বলল, জি কিছু বললেন? হ্যাঁ। চোখ কোথায় রেখে হাঁটেন? আসমানে। দেখে চলতে পারেন না? ছেলেটা হেসে বলল, সরি, একটু তাড়ায় ছিলাম তো তাই আর কি খেয়াল করিনি। এরপর থেকে খেয়াল রেখে হাঁটবেন। জি অবশ্যই। তবে আপনি মনে হয় আমায় চিনতে পারেননি? উৎসার ভ্রু কুঁচকে এলো। এই লোককে কি ওর চেনার কথা? আগে কোথাও দেখেছে বলে মনে হচ্ছে না। তানজিলার দিকে তাকালো। ওর অবস্থাও সেম। উৎসা ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, আপনি কি বাংলাদেশের প্রেসিডেন্ট? ছেলেটা উত্তর করল, না। তাহলে ফেমাস সিঙ্গার? না। তাহলে? আপনাকে চেনার কথা আসছে কথা থেকে ভাই। ছেলেটা উৎসার কথা বলার ধরনে হেসে দিল। হেসে বলল, সেদিন রনির হাত থেকে আমি আপনার হাত ছুটিয়েছিলাম। আপনি তখন কান্না করছিলেন। উৎসার খেয়াল হলো। জিভে কামড় দিল। ছেলেটা ওদিন ওদের বাঁচালো আর ও কিনা তাকে চিনতেই পারেনি। উল্টো কথা শুনিয়েছে। সরি, আসলে আমি সেদিন খেয়াল করিনি। ধন্যবাদ আপনাকে সেদিন গুতন্ডাটার হাত থেকে আমাদের বাঁচানোর জন্য। ধন্যবাদ দরকার নেই। এটা আমার দায়িত্ব। ছেলেটা আরো কথা বাড়াতে চাইলে তানজিলা ইশারা করল উৎসাকে। মেহরাবের গাড়ি চলে এসেছে। দুজন বিদায় নিয়ে চলে এলো। গাড়ির কাছে আসতে নজরে এলো গম্ভীর মুখে থাকা মেহরাবকে। উৎসাকে দেখে মেহরাব গাড়ির দরজার খুলে দিল। উৎসা অবাক হলো। এমনি দিন তো কি সুন্দর করে হাসি মুখে কথা বলে, আজ কি হলো? মুখটা অমন করে রেখেছে কেন? উৎসা উঠে বসতেই ধরাম করে দরজার লাগলো মেহরাব। উৎসা ভয় কেঁপে উঠল। কি এমন হলো যে মেহরাব এমন ক্ষেপে আছে? ও তো কিছুই করেনি। আকাশ ঘন কালো মেঘে ছেয়ে গেছে। কেমন যেন গুরু গম্ভীর ভাব। একটু পর পর গর্জন হচ্ছে। বৃষ্টি এলো বলে। এই মুহূর্তেও উৎসা ঠায় ছাদে দাঁড়িয়ে আছে। ইচ্ছে করেই রুমে যাবে না সে। বৃষ্টি আসলে ভিজবে, প্রচুর ভিজবে। একদম জ্বর বাঁধিয়ে ফেলার মতো করে ভিজবে। মেহরাব এখন রুমেই আছে। উৎসা রাগ করেছে মেহরাব নামক রাগী বজ্জাত লোকটার ওপর। রেগে এখনো ফোঁস করছে। নাকের পাটা ফুলছে। এই তো কিছুক্ষণ আগের ঘটনা। উৎসা গাড়িতে বসতেই মেহরাব এত জোরে গাড়ির দরজা লাগিয়েছে সেই শব্দে বেচারি কেঁপে উঠেছে। ওর একটুখানি অন্তর আত্মা কেঁপে উঠেছে। বুকে ফু দিয়ে নিজেকে সামলালো। হুট করে মেহরাবের অযাচিত রাগের কারণ বুঝতে অক্ষম সে। বাড়ির সামনে গাড়ি থামতেই হিড় করে ওকে টেনে নিয়ে এসেছে রুমে। মেহরাব যত চাইছে নিজেকে শান্ত রাখতে, পরিস্থিতি যেন ততই বিগড়ে যাচ্ছে। অশান্ত হৃদয় শান্ত থাকতে দিচ্ছে না ওকে। চোখের সামনে বারবার উৎসা আর ছেলেটার হেসে হেসে কথা বলার দৃশ্য ভেসে উঠছে। নিজের বহুরূপী প্রেয়সীকে অন্য পুরুষের সাথে হেসে খেলে কথা বলতে দেখলে কোনো পুরুষেরই বা মাথা ঠিক থাকবে? মেহরাব চাইল নিজেকে সামলে রাখতে। বেশি রিয়েক্ট করলে উৎসা ওর থেকে দূরে সরে যাবে। কিন্তু শেষ রক্ষা হলো না। রাগ কন্ট্রোল করতে না পেরে ধরাস করে আটকে দিল রুমের দ্বার। উৎসা পুনরায় কেঁপে উঠল। হাত মোচড়া মুচড়ি করছে ছাড়া পাওয়ার জন্য। মেহরাব ওর হাত এতটাই শক্ত করে ধরেছে মনে হচ্ছে এই বুঝি হাত কবজি থেকে ছুটে এলো বলে। উৎসা হাত ছুটানোর চেষ্টা করতেই মেহরাব ওর হাত ছেড়ে বাহু চেপে ধরল। অশান্ত কণ্ঠে জিজ্ঞেস করল,
রাস্তার ওপারে কি করতে গিয়েছিলে? উৎসার সহজ সাবলীল উত্তর, তেষ্টা পেয়েছিল। ব্যাগে পানি ছিল না, তাই ঠান্ডা জাতীয় কিছু কিনতে গিয়েছিলাম। মেহরাব দাঁতে দাঁত চেপে বলল, ঠান্ডা কিনতে গিয়েছিলে নাকি ছেলেদের সাথে কথা বলতে গিয়েছিলে? আজব, আপনি ছেলে পেলেন কোথায়? মেহরাব উৎসাকে আরো কাছে টেনে নিয়ে বলল, একদম নাটক করবে না আমার সামনে। কি ভেবেছ আমি জানতে পারবো না? কে ওই ছেলে? কি হয় তোমার? এর আগে দেখেছি বলে তো মনে হয় না। উৎসা অবাক হলো, কোনো ছেলে? কার কথা বলছে মেহরাব? কথার মানে বুঝতে না পেরে জিজ্ঞেস করল, আপনি কার কথা বলছেন? কোথাকার ছেলে? এই একটা কথায় মেহরাবের মাথায় আগুন ধরে গেল। ছ্যাতো করে উঠল যেন। আরো শক্ত করে বাহু ধরে কাছে নিয়ে এলো। রাগান্বিত কণ্ঠে শুধালো, এখন চিনতে পারছো না তাই না? তখন তো দিব্যি ছেলেটার সাথে হেসে হেসে কথা বলছিলে। কই, আমার সাথে তো কখনো এভাবে কথা বলনি। আমার সাথে কথা বলার সময় মনে হয় মুখ দিয়ে কল্লার রস ঝরে আর বাকিদের বেলায় মধু। সত্যি করে বলো ছেলেটাকে? উৎসা এবার ক্ষেপে গেল। তিরিক্ষি মেজাজে বলল, আপনি ক্লিয়ার করে বলবেন কার কথা বলছেন? আমি আপনার কথার মানে কিছুই বুঝতে পারছি না। তা বুঝতে পারবে কেন? হেসে হেসে কথা বলার সময় তো আর হুঁশ থাকে না। উৎসা দ্বিগুণ ঝাড়ি দিয়ে বলল, আরে ভাই, বলবেন তো কার কথা বলছেন? আমি কোনো ছেলের সাথে কথা বলিনি। রাস্তার ওপারে কার সাথে দেখা করতে গিয়েছিলে? ওপারে তোমাকে কাজ কি? বলো। হাতে ক্যান নিয়ে হেসে হেসে কথা বলছিলে। ছেলেটা কে ছিল বলো? শেষের কথাগুলো এক প্রকার চিল্লিয়েই বলল। উৎসা ভয় কেঁপে কেঁপে উঠল। ভাবতে শুরু করল কে হতে পারে। সময় নিয়ে ভাবল, কলেজেও তেমন কোনো ছেলের সাথেই কথা বলেনি। তাহলে মেহরাব কার কথা বলছে? খেয়াল হলো ওই দিনের ওই ছেলেটার কথা। হ্যাঁ, হাতে ক্যান নিয়ে তার সাথেই তো কথা বলছিল। ও আচ্ছা, ওই ছেলেটার কথা বলছেন? ওই ভাইয়াটা সেদিন রনি আমার হাত ধরে যখন টানাটানি করছিল তখন ভাইয়াটা আমার হাত ওর থেকে ছাড়িয়ে আমাদের বাড়ি চলে যেতে বলেছিল। ভাইয়াটা অনেক ভালো। ওই দিন তিনি না থাকলে হয়তো আরো বাজে পরিস্থিতি হতো। কথা শেষ করে উৎসা সামনে তাকাতেই আটকে উঠল। মেহরাব রেগে রক্তিম বর্ণ ধারণ করেছে। চোয়াল শক্ত করে রেখেছে। কপালের রগ স্পষ্ট দেখা যাচ্ছে। উৎসা মেহরাবের এই রূপ দেখে শুকনো ঢোকে গিলল। মেহরাব তেজি কণ্ঠে বলল, ব্যাস, তোমার মুখে অন্য কোনো ছেলের প্রশংসা আমি শুনতে চাই না। তোমার মুখে শুধু একটা নামেরই চর্চা হবে, সেটা কেবল মেহরাব মির্জা। গালি দিলেও তাকেই দিবে, প্রশংসা করলেও শুধু তারই করবে, অন্য কারো না। অন্য কোনো ছেলের নাম তোমার মুখে শুনল খুন করে ফেলব। উৎসা মেহরাবের এই রূপ দেখে ঘাবড়ে গেছে। তাই দ্বিমত পোষণ না করে মাথা নেড়ে সায় জানালো। মেহরাব ফের বলল, এরপর তোমার আশেপাশে কোনো ছেলেকে দেখলে আগে ছেলেটাকে মারব, তারপর তোমার ব্যবস্থা করব। মনে থাকে যেন। কথাগুলো বলেই গট গট পায়ে রুমে ত্যাগ করল। উৎসা নিশ্চল দৃষ্টিতে ওর যাওয়ার পানে তাকিয়ে রইল। অভিমান হলো খুব। এই চিনল মেহরাব ওকে? সামান্য একটা ছেলের সাথে কথা বলার জন্য এই আচরণ তার? এই জন্যই সাইকোটাকে বিয়ে করতে চায়নি ও। কিন্তু ওর ভাই নামক ইল্লাতটা তার ঘাড়েই ওকে গুছিয়ে দিল। সামান্য একটা ঘটনাতে এভাবে কেউ রিয়েক্ট করে? একটু তো কথাই বলেছে, প্রেম তো করেনি। প্রেম করলে নিষ্ঘাত ওকে কুচি কুচি করার বানের জলে ভাসিয়ে দিত। উৎসা এক বুক অভিমান নিয়ে বিছানায় বসল। উল্টে পাল্টে হাত দেখছে। বা হাতটা কবজির কাছে লাল হয়ে গেছে। মিনিট দুই বাদে মেহরাব বরফ নিয়ে রুমে এলো। উৎসার পায়ের কাছে হাঁটু গেড়ে বসল। অতঃপর ওর নরম তুলতুলে হাতখানা নিজের হাতের মাঝে নিল। বেশি জোরে ধরায় জায়গাটা লালচে বর্ণ ধারণ করেছে। মেহরাব আলতো হাতে বরফ ঘষতে শুরু করল। উৎসা তেতে উঠল তাতে। একটু আগে নিজেই ব্যথা দিয়ে এখন আদিক্ষেতা দেখাতে এসেছে। উৎসা এক ঝাড়ি দিয়ে মেহরাবের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিল। উঠে চলে আসতে আসতে বলল, জুতা মেরে গরু দান করা লাগবে না। ভেংচি কেটে বেরিয়ে এলো রুম থেকে। মেহরাব ওর যাওয়ার দিকে তাকিয়ে রইল। ভাবল এখন রেগে আছে, একটু পর বোধ হয় রাগ ভাঙবে। মিনিট পেরিয়ে ঘন্টা পার হলো। উৎসার রুমে আসার কোনো লক্ষণই নেই। বাহিরে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। এই বৃষ্টির মাঝে মেয়েটা কোথায় গেল? মেহরাব খুঁজতে বের হলো। ছাদে এক কোণে দাঁড়িয়ে আছে উৎসা। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। মাঝে মাঝে বিকট শব্দে কেঁপে কেঁপে উঠছে। ভয়ে জড়সড় হয়ে এক কোণে দাঁড়িয়ে রইল। তাও ও রুমে যাবে না। আকাশ পানে মুখ বাড়িয়ে দিল। মুহূর্তের ব্যবধানে বৃষ্টি শুরু হলো। একটু একটু করে ভিজে যাচ্ছে শরীর। তবুও উৎসার মাঝে নিজেকে বৃষ্টির ফোঁটা থেকে আড়াল করার প্রয়াস লক্ষ্য করা গেল না। ঠ্যাটার মতো ঠায় দাঁড়িয়ে রইল। মেহরাব পুরো বাড়ি খুঁজে ফেলল কিন্তু উৎসাকে পেল না। যেই জোরে জোরে বজ্রপাত হচ্ছে এর মাঝে মেয়েটা কোথায় গেল? মেহরাব ভালো করেই জানে উৎসা বজ্রপাতের শব্দে ভীষণ ভয় পায়। ওই বাড়িতে থাকাকালীন বৃষ্টি হলে ওর আম্মুর রুমে বা কারো রুমে চলে যেত। মেহরাব নিজেকেই বকছে।
ইচ্ছে করল নিজের গালে নিজেই থাপড় দিতে। জানে তো মেয়েটা প্রচণ্ড অভিমানী, তাও যে কেন এমন আচরণ করল। মাথায় এলো রিনির কথা। ভাবল হয়তো ওর রুমে গেছে। মেহরাব ভাবির রুমের সামনে যেয়ে দরজায় কড়া নাড়ল। রিনি রুমে থেকেই জবাব দিল, কে? মেহরাব নরম কণ্ঠেও শুধালো, ভাবি উৎসা কি আপনার রুমে? না তো। সত্যি? নাকি আপনি আমার সাথে মজা করছেন? রিনি বেরিয়ে এলো। বলল, সত্যি ভাইয়া, উৎসা আমার রুমে আসেনি। মেহরাবের কপালে চিন্তার ভাঁজ ফুটে উঠল। রিনি জিজ্ঞেস করল, কেন ভাইয়া? কোনো সমস্যা? মেহরাব ইতস্তত বোধ করল। নিজের কর্মকাণ্ডে নিজেই লজ্জিত। নত মুখে বলল, আসলে একটু রাগারাগি করেছিলাম তো, তাই আর কি, অভিমান করেছে পাগলিটা। রিনি হাসল মেহরাবরের নত মুখ দেখে। ছেলেটা বয়সের ওর চেয়ে 2-3 বছরের বড় হবে। এরপর ও ওকে অনেক সম্মান করে। কখনো চোখে তুলে তাকিয়ে কথা বলবে না। সব সময় নত মুখে নরম স্বরে কথা বলবে। সম্পর্কে মেহরাব ওর ছোট হলেও রিনি সব সময় ওকে আপনি করে বলে। মুখ খুলে বলল, নিচে খুঁজেছেন? হ্যাঁ। পুরো বাড়ি খোঁজা শেষ। কোথাও নেই। রিনির কপালেও চিন্তার ভাঁজ পড়ল। চট করে মনে পড়ল ছাদের কথা। উৎসা মাঝে মাঝেই ছাদে যায়। ও খুব একটা যায় না। কাপড় তোলার জন্য মাঝে মাঝে যায়, এই আর কি। ঝটপট উত্তর দিল, ছাদে দেখেছেন? মেহরাব মাথা নেড়ে নাকচ করল। রিনি বলল, ছাদে গেছে মনে হয়। আমি এখনই যাচ্ছি। রিনি পিছন থেকে ডেকে বলল, রাগ কন্ট্রোল করার চেষ্টা করুন ভাইয়া। মেয়েরা রাগী পুরুষ পছন্দ করে না। তাদের কোমল কেয়ারিং পুরুষ পছন্দ। ও ছোট একটা মেয়ে, এখনো কিশোরী। আবেগ অনুভূতি বেশি। ওর সাথে রাগ দেখালে হিতে বিপরীতে হওয়ার সম্ভব বেশি। পরে দেখবেন আপনার কাছে আসার বদলে আপনার থেকে দূরে সরে যাবে। ওর সামনে যত পারা যায় ততটাই শান্ত থাকার চেষ্টা করবেন। মেহরাব পিছন ফিরে চাইল। মাথা চুলকে লাজুক স্বরে বলল, কি করব বলেন? চেয়েও মাথা ঠান্ডা রাখতে পারি না। হুটহাট মাথা গরম হয়ে যায়। তবে আপনার কথাটা মাথায় রাখব। মেহরাব ছুটল ছাদের দিকে। ছাদের দরজায় পা রাখতেই দক্ষিণ দিকে বৃষ্টিতে ভেজা এক বৃষ্টিবিলাসী কন্যাকে আবিষ্কার করল। গায়ে এখনো কলেজ ড্রেস। সাদা ড্রেস হওয়ায় বৃষ্টিতে ভিজে পুরো শরীরের ভাঁজ বোঝা যাচ্ছে। চট করেই মেহরাবের মাথা গরম হলো। মেয়েটার বুদ্ধি শুদ্ধি সব কি লোপ পেয়েছে? সাদা ড্রেস পরে কেউ বৃষ্টিতে ভিজে? আশেপাশে চোখ বুলালো। দূর দূরান্তে কেউ নেই। কাউকে না পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল। ধপ করে জলে ওঠা রাগটা নিমিষেই মাটি করে ফেলল। নিজেকে বারবার শাসালো, যে করেই হোক বউয়ের সামনে রাগ দেখানো যাবে না। এগিয়ে গেল উৎসার দিকে। আলতো করে পিছন থেকে জড়িয়ে ধরল। উৎসা নিজের খেয়ালে মজে ছিল। আচমকা কারো স্পর্শে চমকে উঠল। ছিটকে দূরে সরে যেতে নিলে নিজেকে আবিষ্কার করল শক্ত বন্ধনে। ঘাড় ঘুরিয়ে আলিঙ্গন করা মানুষটাকে দেখে নিল। মেহরাবকে দেখে এতক্ষণের সামলে রাখা অভিমান মাথা চাড়া দিয়ে উঠল। আলিঙ্গন থেকে মুক্তি পেতে ছুটোছুটি শুরু করল। কিন্তু এক ফোঁটা সরতে পারল না। মেহরাব শান্ত কণ্ঠে বলল, বৃষ্টির মাঝে ছাদে কি করছো? উৎসার তোত্তারা জবাব, তাথা থই থই করে নৃত্য পরিবেশন করছি, দেখতে পাচ্ছেন না? মেহরাব ঠোঁট বাঁকিয়ে হাসল। মেয়েটা একদম তার কার্বন কপি। বউ সহজ সরল হলে মজা নেই। উৎসার সাথে নিজের সাদৃশ্য পায় বলেই মেয়েটাকে ওর এত ভালো লাগে। কই, আমি তো দেখতে পাচ্ছি না। তা দেখবেন কেন? দেখবেন তো আমি কার সাথে কথা বলছি, হাসছি, এগুলো। আর কিছু দেখতে পারেন আপনি? মেহরাব প্রতি উত্তর করল না। ধীর কণ্ঠে বলল, রুমে চলো। উৎসা ছ্যাত করে উঠে বলল, আমি আপনার সাথে কোথাও যাব না। অতঃপর মোচড়া মুচড়ি করতে করতে বলল, আমাকে ধরছেন কেন? ছাড়ুন ছাড়ুন বলছি। মেহরাব ছাড়ল তো নাই, উল্টো আরো গভীর আলিঙ্গনে জড়িয়ে নিল। কিছুটা ঝুঁকে উৎসার কানের সাথে ঠোঁট মিশালো। আলতো করে চুম্বন এঁকে দিল কানের লতিতে। উৎসা কেঁপে উঠল। বৃষ্টিতে ভেজা শরীর এমনিতে ঠান্ডায় কাঁপুনি দিচ্ছে। তার ওপর মেহরাবরের উষ্ণ ছোঁয়া ওর ছোট হৃদয়ে ঝড় তুলে দিচ্ছে। মেহরাব নেশালো কণ্ঠে বলল, যেই অবস্থায় তুমি দাঁড়িয়ে আছো আমি সুপুরুষ বলে এখনো নিজেকে কন্ট্রোল করে রেখেছি। না হয় তোমার ভাষায় তথাকথিত লুচু হলে তুমি এখনো এই অবস্থায় আমার সামনে সুশীল রূপে দাঁড়িয়ে থাকতে পারতে না। মেহরাবের কথা শুনে উৎসা একবার নিজের দিকে তাকালো। গায়ের সাথে সেটে আছে পরনের সাদা কামিজ। ভিজে এতক্ষণে চুপচুপে হয়ে গেছে। সাদা কামিজ ভেদ করে সব স্পষ্ট বোঝা যাচ্ছে। গায়ে ওড়নাও নেও, শুধুমাত্র ক্রস বেল্ট। নিজের হাল দেখে উৎসা নিজেই লজ্জা পেল। লজ্জায় গুটি সুটি মেরে গেল। মেহরাব ওর আচরণে শব্দ করে হেসে ফেলল। কি বলো, ছেড়ে দিব? উৎসা কোনো উত্তর করল না। মেহরাব নিজের গায়ের শার্ট খুলে উৎসাকে পরিয়ে দিল। নিচে সেন্টু গেঞ্জি আছে। উৎসা কিছু বলল না, একটু তোত্তারামিও করল না। মেহরাব হুট করে এক ঝটকায় কোলে তুলে নিল উৎসার ছোট নরম দেহখানা।
উৎসা লজ্জায় আরো গুটিয়ে সেটে গেল মেহরাবরের বুকের সাথে। মেহরাব এগিয়ে গেলে ছাদের দরজার কাছে। বাহিরে ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে। পরিবেশে রোমান্টিকতার ছোঁয়া। উত্তাল পাথাল হাওয়া বইছে। সাথে উথাল পাথাল হাওয়া বইছে উৎসার মন আঙিনায়। সিক্ত বদনে উৎসা লেপ্টে আছে মেহরাবের সাথে। দুজনই ভিজে চুপ চুপে হয়ে গেছে। ঠান্ডায় উৎসাহ কেঁপে কেঁপে উঠছে খানিক বাদে বাদে। মেহরাবের নেশালো দৃষ্টি। ও এক দৃষ্টিতে তাকিয়ে আছে উৎসার তিরতির করে কাঁপতে থাকা গোলাপের ন্যায় অধরের পানে। মেহরাবের দৃষ্টির মানে বুঝতে পেরে উৎসা শুকনো ঢোকে গিলল। উৎসার মনের মাঝে কঠিন ঝড় বয়ে যাচ্ছে। দ্রিম দ্রিম শব্দ হচ্ছে বুকের ভিতরে। মনে হচ্ছে কেউ হাতুড়ি পেটা করছে। মেহরাব উৎসার গালে হাত রাখল। আলতো করে উৎসার ভেজা অধরে বুড়ো আঙ্গুল ডুবিয়ে দিল। ধীর গতিতে স্লাইড করছে এপাশ থেকে ওপাশে। উৎসা কেঁপে উঠে চোখ বুজে নিল। মেহরাব আঁকড়ে ধরল উৎসার কোমর। ধীরে ধীরে এগিয়ে যেতে লাগল উৎসার অধরের পানে। উৎসা চোখ বুজেও অনুভব করছে মেহরাবের বেসামাল হাতের ছোঁয়া। উৎসার নিঃশ্বাস ভারী হয়ে এলো। মেহরাব আঁকড়ে ধরল উৎসার অধর জোড়া। উৎসা যেন জমে গেল। ভেজা শরীরে মেহরাবরের এমন পা গলামো ওর ছোট্ট হৃদয় নাড়িয়ে দিচ্ছে। উৎসা নিজেকে সামলাতে আঁকড়ে ধরল মেহরাবের বুকের কাছের শার্ট। মেহরাব উৎসার সাড়া পেয়ে আরেকটু ঘনিষ্ঠ হল। বাহিরে শীতলতায় চেয়ে গেলেও কক্ষের ভিতরে উষ্ণতা ছড়িয়ে যাচ্ছে। মেহরাব কিছুক্ষণ বাদে ওষ্ঠ ছেড়ে এক ঝটকায় পাজা কোলে তুলে নিল উৎসাকে। হঠাৎ আক্রমণে উৎসা ঘাবড়ে যেয়ে মেহরাবের গলা জড়িয়ে ধরল। উৎসাকে আলতো করে বিছানায় শুইয়ে দিয়ে দুই হাতে ভর দিয়ে ঝুঁকে এলো উৎসার ওপর। মেহরাব এগিয়ে আসবে এমন সময় উৎসা হাঁচি দিয়ে উঠল। বেচারির সর্দি লেগে গেছে। মেহরাব ঘোর থেকে বেরিয়ে এলো। এতক্ষণ যেন নেশার ঘোরেই ছিল। নিজে সরে এলো। একটানে উৎসাকে উঠিয়ে বসিয়ে দিল। একের পর এক হাঁচি দিয়েই চলেছে উৎসা। মেহরাব কাবার্ড খুলে এক সেট কাপড় হাতে ধরিয়ে উৎসাকে ওয়াশরুমে পাঠিয়ে দিল। যাওয়ার আগে বারবার সতর্ক করল বেশি ভিজতে না। তাড়াতাড়ি বের হতে। নিজের দিকে তাকিয়ে দেখল ওর শরীরও ভেজা। একবার ওয়াশরুমের দিকে তাকিয়ে বিছানায় চাদর চেঞ্জ করতে নিল। উৎসা ভেজা শরীর নিয়ে বিছানায় ওঠায় চাদর ভিজে গেছে। ঝটপট হাতে বিছানা ঠিক করল। উৎসা ওয়াশরুমের দরজার সাথে হেলান দিয়ে বড় বড় শ্বাস নিচ্ছে। একটু আগে ঘটা ঘটনাগুলো মনে পড়তেই আঁতকে উঠে ঠোঁট দিয়ে জিভ ভেজাল। মেহরাবের বেসামাল আচরণে নিজেকে সামলাতে পারেনি। না বুঝেই সায় দিয়েছে। এখন নিজেরই লজ্জা লাগছে। এর মাঝেই বাহিরে থেকে মেহরাব হাত ছাড়ল। এতক্ষণ কি করছো? তাড়াতাড়ি বের হও, না হয় জ্বর চলে আসবে। উৎসা ভাবনা বাদ দিয়ে ঝর্ণা ছাড়ল। ঝটপট শাওয়ার নিয়ে বেরিয়ে। উৎসা বেরিয়ে এসে খেয়াল করল মেহরাব তোয়ালে হাতে দাঁড়িয়ে আছে। ওকে বিছানায় বসিয়ে দিয়ে দ্রুত হাতে তোয়ালে চালালো ওর চুলের ভাঁজে। উৎসা মেহরাবের দিকে তাকালো। নিজে ভেজা শরীরে দাঁড়িয়ে আছে সেটা কিছু না, এদিকে ওকে ধমকাধমকি করছে। তার সমস্ত খেয়াল উৎসার দিকে। উৎসা মেহরাবকে থামিয়ে দিয়ে বলল, আমি চুল মুছে নিচ্ছি, আপনি চেঞ্জ করতে যান, না হয় আপনার সর্দি লেগে যাবে। মেহরাব ব্যস্ত ভঙ্গিতে চুল মুছিয়ে দিতে দিতে বলল, তোমার আমাকে নিয়ে ভাবতে হবে না, আমার এসবে অভ্যাস আছে। উৎসা ভেঙচি কাটল। এই জন্যই বলে কারো ভালো করতে নেই। ভেঙিয়ে বলল, আমার অভ্যাস আছে। মেহরাব ওর দিকে তাকাতেই চুপ মেরে গেল। আর কিছু বলল না। M-M-M-M-। গভীর রাত। ঘুম মগ্ন সবাই। বেঘোরে ঘুমাচ্ছে উৎসা। আশেপাশে কোনো খেয়ালই নেই। খুব কাছ থেকে ভেসে আসছে কারো গঙ্গানোর শব্দ। উৎসার কানে এসে বাড়ি খেলেও পাত্তা দিল না। কিন্তু বারবার একই শব্দ পেয়ে ঘুম হালকা হলো। নিজেকে আবিষ্কার করল গরম উত্তপ্ত উপত্যকায়। শরীর জ্বলে উঠল। উৎসা ফট করে উঠে বসতে চাইল, কিন্তু ব্যর্থ হল। মেহরাব ওকে শক্ত আলিঙ্গনে বেঁধে রেখেছে। এই লোকের এই এক সমস্যা, ওকে আষ্টে পিষ্টে জড়িয়ে না ধরলে নাকি তার ঘুম হয় না। আর এদিকে এইভাবে উৎসার এভাবে কেউ সাপের মতো পেঁচিয়ে রাখলে ঘুম হয় না। তাও এখন নিজেকে অনেকটাই মানিয়ে নিয়েছে। দৃষ্টি গিয়ে আটকালো মেহরাবের ঠোঁটে ওপর। তীর তীর করে কাঁপছে ঠোঁট জোড়া। সাথে বিড়বিড় করে কিছু বলছে। উৎসার ভ্রু কুঁচকে এলো। এর আগে কখনো মেহরাবকে ঘুমের ঘোরে বিড়বিড় করতে দেখেনি। হাতের উল্টো পিঠ ছোয়ালো মেহরাবের কপালে। সাথে সাথে আতকে উঠল। গা প্রচণ্ড গরম। জ্বরে গা পুড়ে যাচ্ছে। উৎসার মাথা কাজ করল না। মেহরাব শীতে কাঁপছে। উৎসাকে নিজের আরো কাছে টেনে নিচ্ছে। উৎসা বিচলিত হল। দিশেহারা লাগছে নিজেকে। কি করবে ভেবে পাচ্ছে না। রিনির কথা মনে পড়ল। ওকে ডেকে আনলে ও নিশ্চয়ই কিছু না কিছু করতে পারবে। উৎসা নিজেকে মেহরাবের হাতের বাঁধন থেকে ছাড়াতে চাইল, কিন্তু পারল না। মেহরাব শক্ত করে ধরে রেখেছে। উৎসা ভেবে পায় না এই অসুস্থ শরীরে এই লোকের গায়ে এত জোর এলো কিভাবে। মেহরবারে হাতে ধাক্কা দিয়ে বলল, এই যে শুনছেন, ছাড়ুন। মেহরেব জ্বরের ঘোরে বলল, কেন, কোথায় যাবে? আপুকে ডেকে আনি।
আপনার জ্বর এসেছে। মেহরাব ছাড়া তো দূর আরো শক্ত করে ধরে বলল, কাউকে ডাকতে হবে না, আমার কিছুই হয়নি, তুমি শুধু এভাবে থাকো তাহলেই হবে। উৎসা মেহরাবের চুলের ভাঁজে হাত বুলিয়ে দিল। এভাবে পা গলামো করবেন না প্লিজ, আমায় ছাড়ুন, আমি আপুকে ডেকে আনি। উহু, তুমি আমায় রেখে চলে যাবে? আমি কোথাও যাব না, শুধু আপুকে ডেকে আনব। তুমি আমায় বোকা পেয়েছ? আমি তোমায় ছাড়ি আর তুমি আমায় ফাঁকি দিয়ে চলে যাও। ওটি হচ্ছে না। মেহরাবের পা গলামোর কাছে উৎসাকে হার মানতেই হলো। অন্য সময় এমন পা গলামো করলে উৎসা খুশি হতো, কিন্তু এখন খুশি হচ্ছে না। এমন কেউ করে? ঠোঁট উল্টো বসে রইল উৎসা। মেহরাব ওকে এক বিন্দু ছাড়তে নারাজ। ধীরে ধীরে ওর গায়ের তাপমাত্রা আরো বাড়ছে। উৎসার কপালে চিন্তার ভাঁজ। কি করবে ও? মনে পড়ল ওর ছোটবেলার কথা। ওর জ্বর হলে তনা বেগম মাথায় জলপট্টি দিয়ে দিতেন, এতে কিছুটা তাপমাত্রা কমে আসত। উৎসা ভাবল এখন আপাতত এটাই করুক, সকাল হলে কাউকে ডেকে আনবে। মেহরাব ততক্ষণে ঘুমের দেশে পাড়ি জমিয়েছে। উৎসা চুপি চুপি ওর হাত ধরল। বাঁধন কিছুটা শিথিল হয়েছে। নিজেকে ছাড়িয়ে উঠে গেল। মগে করে পানি এনে মেহরাবের মাথায় জলপট্টি দিল। আধা ঘন্টা দেওয়া পরও তাপমাত্রা কমার নাম নেই, উল্টো জ্বর তর তর করে বাড়ছে। ওয়াশরুম থেকে বলতি ভরে পানি নিয়ে এলো। চিন্তার বিষয়, মেহরাবকে নড়াবে কি করে? শক্তপোক্ত জিম করা পুরুষকে নড়ানো কি এতই সহজ? উৎসা মৃদু সরে মেহরাবকে ডাকছে। ছেলেটা কোনো মতে চোখ টেনে খুলল। জ্বরের ঘোরে তাকাতেও পড়ছে না। ইশারায় জিজ্ঞেস করল, কি হয়েছে? উৎসা বলল, এদিকে মাথা ঘোরান, মাথায় পানি দিব। মেহরাব কথা বাড়ালো না, ভদ্র ছেলের মতো উৎসারে কথা শুনল। উৎসা এক মনে মেহরাবের মাথায় পানি দিচ্ছে। খানিকক্ষণ পর জ্বর কিছুটা কমল, কিন্তু শরীর এখনো গরম। উৎসা ফের মেহরাবকে ডাকল। কি? উৎসা মিনে কণ্ঠে বলল, টি শার্টটা খুলুন, শরীর মুছিয়ে দিব। এই অসুস্থ শরীরেও মেহরাব দুষ্টু হাসল। দুষ্টুমির ছলে বলল, ছি ছি বউ, তুমি আমার অসুস্থতার সুযোগ নিতে চাইছ? একটু তো শরম রাখো। এই বেশি কথা বলবেন না তো। অসুস্থ শরীর নিয়েও তার মজা করতে হবে, যেটা বলছি সেটা করুন তাড়াতাড়ি। মেহরাব কোনো মতে উঠে বসল। টি শার্ট খুলতে গেলে ঢলে পড়তে নিল। উৎসা পড়ার আগেই ধরে ফেলল। পুনরায় শুইয়ে দিলে। গামছা ভিজিয়ে শরীর মুছে দিল। এতে কিছুটা কাজ হলো। তাপমাত্রা অনেকটাই কমেছে। এখন কিছু খাইয়ে ওষুধ খাওয়াতে পারলে ভালো হতো। কিন্তু ওষুধ পাবে কোথায়? উৎসা সন্ধানী দৃষ্টি চালালো রুম জুড়ে। চোখ পড়ল ড্রেসিং টেবিলের ড্রয়ারের দিকে। কয়েকদিন আগে মেহরাব সেখান থেকে ব্যান্ডেজ বের করে ওর হাতে লাগিয়েছিল। তাহলে হয়তো সেখানে ঔষধ থাকতে পারে। খুঁজে দেখল ওষুধের বক্স আছে কিনা। একটু খুঁজতেই ওষুধের বক্স পেয়ে গেল। উৎসা খুশি হলো। চওড়া হলো ঠোঁটের কোণের হাসি। ঝটপট নিচে ছুটল। রান্নাঘরে এসে স্যুপ রান্নার প্রস্তুতি নিল। এই অসুস্থ শরীরে হালকা কিছু হলেই ভালো হবে। তাড়াহুড়ো করে রান্না শেষ করে রুমে আসলো। রুমে ঢুকতেই নজর গেল বিছানায় সাথে হেলান দিয়ে বসে থাকা মেহরাবের দিকে। জোর জবরদস্তি করে টেনে চোখ খুলে রেখেছে। তাকিয়ে আছে দরজার দিকে। উৎসার যতদূর মনে পড়েও যাওয়ার সময় মেহরাব ঘুমিয়েছিল। দ্রুত পায়ে এগিয়ে গেল বিছানার কাছে। সুপের বাটিটা বিছানার পাশের টেবিলে রেখে উৎকণ্ঠা হয়ে হাত চালালো মেহরাবের কপালে। চিন্তিত ভঙ্গিতে বলল, এই অসুস্থ শরীরে আপনি উঠে বসেছেন কেন? মেহরাব গাল ফুলালো। ঠোঁট উল্টে বলল, তুমি আমায় ভালোবাসো না বউ, একটু ভালোবাসো না? উৎসা ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, হঠাৎ এমন কথা বলছেন? তুমি আমায় ফেলে চলে গেলে? একটুও বুক কাঁপল না তোমার? তুমি আমায় একটুও ভালোবাসো না? উৎসা হাসল মেহরাবের মিষ্টি অভিযোগ শুনে। এক চামচ স্যুপ তুলে মেহরাবরের মুখের সামনে ধরে বলল, হা করুন। মেহরাব হা তো করলি না, উল্টো উৎসার কোমর আঁকড়ে ধরল। চঞ্চল কণ্ঠে বলল, আমি তোমায় কোথাও যেতে দিব না। আর এক মুহূর্তের জন্য ছাড়ব না তোমায়। ঠিক আছে, যেতে দিতে হবে না। এখন হা করুন। উহু, তুমি আমার কথা শোনোনি। আমায় রেখে চলে গেছ। আমি খাবো না, কিছুতেই খাবো না। উৎসা বলল, এমন পা গলামো করে না। আমি প্রমিস করছি আর কোথাও যাব না। তাও আপনি হা করুন প্লিজ। উহু, তুমি চলে যাবে। আমি তোমায় যেতে দিব না। আমায় যেতে দিতে হবে না। আপনি এভাবেই থাকুন। শুধু হা করিন তাহলেই হবে। সুপটুকু খেয়ে তারপর ওষুধ খেতে হবে, না হলে জ্বরটা আরো বাড়বে। মেহরাব মানতে নারাজ। ও কোনো মতেই হা করবে না। উৎসা বহু কষ্টে বুঝিয়ে সুঝিয়ে রাজি করালো। একটু একটু করে উৎসা খাইয়ে দিচ্ছে। মেহরাব বাচ্চা ছেলের মতো খাচ্ছে। ওর মুখভঙ্গি দেখে মনে হচ্ছে 5-6 বছরের বাচ্চা ছেলে বাহানা করছে। কখনো নাক সিটকাচ্ছে তো কখনো ঝালে হু হা করছে। মেহরাবের আচরণে উৎসার হাসি পেল। তবে হাসল না। এখন গম্ভীর মুখে না থাকলে মেহরাব আবার এদিক সেদিকে করবে।
খাওয়ানো শেষ হলে উৎসা মেহরাবকে ওষুধ খাইয়ে দিল। উঠতে নিলে মেহরাব খপ করে আঁকড়ে নিল ওর কোমর। উৎসা হঠাৎ আক্রমণে থতমত খেয়ে গেল। মেহরাব বাচ্চাদের মতো বলল, আমি আর ছাড়ছি না তোমাকে। বাটিটা রেখে আসি। দরকার নেই, এখানেই থাকো। উৎসা আর উপায় পেল না। মেহরাবের পা গলামতে কিছুটা স্বস্তি লাগছে। ওর আজকের আচরণে উৎসার মনে অন্যরকম অনুভূতি হচ্ছে। ভালো লাগা কাজ করছে। মেহরাব মুখ গুজে দিল উৎসার গোলদেশে। উৎসা কেঁপে কেঁপে উঠল। মুহূর্তের ব্যবধানে মেহরাব ঘুমের দেশে তলিয়ে গেল। ওর গভীর নিঃশ্বাস আছড়ে পড়ছে উৎসার ঘাড়ে। শিরদাঁড়া বেয়ে শিহরণ বয়ে যাচ্ছে। কখন যে উৎসার চোখ লেগে গেল ও নিজেও বুঝল না। চলবে।